পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং পড়ালেখার সাথে আছো। তো আজকে আমরা ক্লাসের শুরুতে কয়েকটা ছবি দিয়ে শুরু করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে দুইটা কিশোর, তাদের হাতে বিড়ি, তারা আর কি বিড়ি খাচ্ছে। এখানে একটা পত্রিকার শিরোনাম আমরা দেখিয়েছি যে ম্যাজিক মাশরুম নামক একটা মানে এক ধরনের মাদক, যেটা সেবন করলে নাকি মানুষ জীবজন্তুর সাথেও কথা বলে, অর্থাৎ হিতাহিত জ্ঞান থাকে না। আর এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একজন মেয়ে, সেও মাদক গ্রহণ করছে। আমরা কিন্তু বলছি ধূমপান স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তাহলে আজকের ছবিগুলো দেখে আমরা সহজে অনুমান করতে পারছি যে আমাদের পাঠ পরিচিতিটা কেমন হতে পারে। তো আমরা আজকে দেখব সমাজকর্ম দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্মের অনুশীলন। আমাদের পাঠ শিরোনাম হচ্ছে আজকে মাদকাসক্তি। এখানে আমরা ধারণা পাওয়ার চেষ্টা করব মাদকাসক্তি কি, এর কারণ, এর প্রভাব এবং একজন সমাজকর্মীর ভূমিকা। এই সামাজিক সমস্যাটা সমাধানে একজন সমাজকর্মী কি ভূমিকা রাখতে পারে। তো চলো শুরু করা যাক। আমরা শিক্ষণফল যদি দেখি, তাহলে আজকের এই আলোচনা শেষে মাদকাসক্তি সম্পর্কে একটা ধারণা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এর কারণ সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো, এর প্রভাব আমরা বিশ্লেষণ করতে পারবো এবং এই সমস্যাটা মোকাবেলা বা প্রতিকারের উপায়গুলো জানতে পারবো। পাশাপাশি একজন সমাজকর্মীর ভূমিকা কি হতে পারে সেটাও আমরা বিশ্লেষণ করতে পারবো। তো আমরা শুরুতে যদি দেখি যে আসলে মাদকটা কি, যদি আধুনিক আমরা মানব সভ্যতার যদি দি- দিকে তাকায়, সেইখানে দুইটা জিনিস আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে তোলে। একটা হচ্ছে পারমাণবিক অস্ত্রের বিস্তার, আর অপরটা হচ্ছে মাদকাসক্তির বিস্তার। অর্থাৎ মাদকাসক্তির এই বিস্তারটাকে পারমাণবিক অস্ত্রের সাথে তুলনা করা হচ্ছে, যে এর ভয়াবহতা বা ভয়ঙ্কর পরিস্থিতির কথা বিবেচনা করে। তো এখানে আমরা দুইটা অর্থে আসলে প্রধানত মাদক বা মাদক দ্রব্য ব্যবহার করা হয় রোগ নিরাময় বা রোগ প্রতিরোধের ঔষধ হিসাবে। অর্থাৎ নির্দিষ্ট মাত্রায় যদি এই মাদক গ্রহণ করা হয়, তবে সেটা কখনো কখনো রোগ নিরাময়ের প্রতিষেধক হিসেবে কাজ করে, সেটা রোগ প্রতিরোধে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। আর এটা যখন সেই মাত্রা বেড়ে যায়, তখন সেটা হয়ে যায় আমাদের শারীরিক এবং মানসিক বিপর্যয় ঘটানোর বস্তু। অর্থাৎ যদি সেটা লিমিটেড মাত্রায় থাকে তাহলে সেটা ঔষধ হয়, আর যখন সেটা বিয়ন্ড দ্য লিমিট চলে যায়, তখন সেটা আমাদের শারীরিক এবং মানসিক বিপর্যয় ঘটায়। তাই মাদকদ্রব্য বলতে বোঝায় এমন কোন রাসায়নিক পদার্থ যা ব্যক্তির আবেগ, চিন্তা, চেতনার উপরে প্রভাব বিস্তার করার মাধ্যমে ব্যক্তির ব্যবহারে পরিবর্তন আসে। অর্থাৎ যখন তার আবেগ আর নিয়ন্ত্রণে থাকে না, তার চিন্তা চেতনার উপরে যখন প্রভাব বিস্তার হয়, তখন তার ব্যবহারে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করি। হয়তো সে মানে স্বাভাবিক ভাবে কথা বলতে পারছে না, সে হয়তো হাঁটতে চলতেও তার স্বাভাবিকতা থাকছে না, হয়তো হেলে দুলে হাঁটছে বা এরকম সামথিং আমরা কখনো কখনো দেখে থাকি। হয়তো বা বাস্তব জীবনে আমি চাই না সবার পরিবারের মানুষের দ্বারা বা পরিচিত জনদের দ্বারা এই অভিজ্ঞতা হোক, কিন্তু আমরা কখনো কখনো এই বিভিন্ন নাটক সিনেমাতে আমরা এরকম অনেক সময় দেখে থাকি। আমরা চাই না আমাদের কেউ এই ভয়াল থাবার গ্রাসে আকৃষ্ট হয়ে তার জীবনকে বিপর্যস্ত করে ফেলুক। এবং তোমরা যারা শিক্ষার্থী এই ক্লাসটা উপভোগ করছো, এনজয় করছো এবং শিখছো, আশা করি তোমাদের কেউই এরকম খারাপ অভ্যাসের দিকে যাবে না। যদি আমরা আরো অন্যভাবে দেখার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি যে মাদকদ্রব্য বলতে এমন বস্তুকে বোঝায় যা গ্রহণ করলে ব্যক্তির শরীর ও মনের উপরে ক্ষতিকর প্রভাব রাখে। শরীর এবং মন দুইটার উপরে তার আচরণে পরিবর্তন আনে, মাদকদ্রব্যের প্রতি আসক্তি বা আগ্রহ সৃষ্টি করে। এইগুলো এক দুইবার গ্রহণ করলে সেটার প্রতি ওই ব্যক্তির আলাদা একটা আকর্ষণ সৃষ্টি হয়, আগ্রহ সৃষ্টি হয়, যে ওইটা আবার একটু গ্রহণ করতে মন চায়। এরকম
ব্যক্তিকে ক্রমে ওই মাদক দ্রব্যের উপরে নির্ভরশীল করে তোলে। যে যখন তার প্রতি একটা আসক্তি বা প্রবল আগ্রহ সৃষ্টি হয় এবং পরবর্তীতে দেখা যায় এটা এমন একটা অভ্যাসে রূপান্তরিত হয় যে ওই জিনিসটার উপরে তার নির্ভরশীলতা তৈরি হয়ে যায়। তার শারীরিক এবং মানসিক ভাবে এমন মনে হয় যেন ওই জিনিসটা গ্রহণ না করলে তার হয়তো বা আর হিতাহিত জ্ঞান হচ্ছে না, বা ওই ওই জিনিসটা গ্রহণ না করা পর্যন্ত সে আর স্বাভাবিক আচরণ করতে পারছে না। এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। যেমন এইখানে উদাহরণ হিসেবে আমরা কয়েকটা নাম বলছি যেগুলোর হয়তোবা আমরা বিভিন্ন জায়গায় পাই। আমি আমার অভিজ্ঞতা আসলে এর কোনোটাই সরাসরি ওইভাবে দেখার হয়তোবা সুযোগ হয় না, হয়তোবা এই প্রথমটা একটু মনে হয় একবার দেখেছি, কিন্তু ওইভাবে না। এছাড়া এইগুলোর হয়তোবা আমরা নাম শুনেছি, আর যারা এগুলো গ্রহণ করেছে তারা ছাড়া আসলে ওইভাবে এগুলোর অতটা না, পরিচিতি হওয়ার কথা না, আর চাই না সবার সাথে এগুলোর পরিচয় হোক। এরপরে হচ্ছে আমরা এবার দেখবো যে মাদকাসক্তি। আমরা এতক্ষণ দেখেছি মাদক কি, এইবার হচ্ছে মাদকাসক্তি। যে মাদক দ্রব্যের প্রতি আসক্ত হওয়ার প্রবণতাকেই মাদকাসক্তি বলে। আমি আবারও বলছি, মাদক দ্রব্যের প্রতি আসক্ত হওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তি এক ধরনের আত্মবিনাশকারী নেশা। এই নেশায় মানুষকে নষ্ট করে ফেলে, বিনাশ করে। এই আসক্তি প্রথম প্রথম সেবনকারীকে কি করে, একটু হয়তোবা স্বস্তি দিচ্ছে, কিন্তু অচিরেই এই সেবনকারী বুঝতে পারে না যে এটার দ্বারা সে একটা চরম বেদনা এবং দুর্বিষহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে বা সেগুলো শিকার হয়ে পড়ে, কিন্তু সেটা সে হয়তোবা বুঝতে পারে না, অনুভব করতে পারে না। সুতরাং আমরা বলছি মাদকাসক্তি বলতে উত্তেজনা ও অবসাদ সৃষ্টিকারী এমন দ্রব্যকে বোঝায় বা এমন সিচুয়েশনকে বোঝায় যা সেবন করলে তা পুনরায় সেবন করার জন্য সেবনকারীর মধ্যে তীব্র আসক্তি সৃষ্টি করে। আমরা এর আগেও একটু বলার চেষ্টা করেছি। এবং তার দেহ ও মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। আর এই মাদকাসক্তিটা পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর, আমরা প্রথমের দিকে বলেছি। যেমন বোমার ধ্বংসলীলা একটা নির্দিষ্ট স্থানে হয়তো সীমাবদ্ধ থাকে, কিন্তু এই মাদকাসক্তি সমগ্র সমাজ দেহকেই বিষিয়ে তোলে। যেমন যদি আমরা হিরোশিমা এবং নাগাসাকি শহরের কথা জানি, অনেকে আমরা এই দুটো শহরের সাথে এই দুটো নামের সাথে পরিচিত, যে জাপানের এই দুইটা শহরে লিটল বয় এবং ফ্যাটম্যান নামক দুইটা পারমাণবিক বোমা ফেলেছিল বিশ্বযুদ্ধের সময় আমেরিকা। তা সেই বোমার ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি ওই দুটো শহরের ওই এলাকার মানুষ। কারণ কি এখনো ওই সব এলাকার যে আহ, পানিতে এখনো এই বিষক্রিয়া পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়, অর্থাৎ খাদ্যশস্য উৎপাদন বলি আমরা বা পুকুরে মাছ বা সব জায়গাতেই এর একটা প্রভাব দেখা যায়, কিন্তু ওইটা কিন্তু ওই নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ। আর এই মাদকাসক্তি কি হচ্ছে, সারা বিশ্ব জুড়ে সব জায়গাতেই সব সমাজের মধ্যে এটা এমন ভাবে প্রভাব বিস্তার করে ফেলেছে যে আমাদের পুরো সমাজ দেহটাই হচ্ছে বিষিয়ে তুলেছে। এবার আমরা দেখবো যে বাংলাদেশে মাদকাসক্তির কারণ। প্রথম যদি কারণ দেখি তাহলে সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিন পাশে ভারত এবং এইখানে এক কোনায় মায়ানমার। এবং এই দুইটা দেশে এই মাদক কিন্তু খুব সহজলভ্য একটা বিষয়, এবং সেখানে এইগুলো হরহামেশা পাওয়া যায়। এবং এইগুলোর ব্যবসা বেশ একটা রমরমা ব্যবস্থা। বাংলাদেশে এই যে সীমান্তবর্তী যে জায়গাগুলো আছে, সেইখানে ওপার এবং এপার দুই পারের মানুষের কাছে এটা একটা লোভনীয় ব্যবসা এবং রমরমা ব্যবসা। এখান থেকে তারা ভালো ইনকাম করছে। তা এই দুই দেশের সহজলভ্যতার কারণে এটা বাংলাদেশেও এর প্রভাব খুব সহজে পড়ে, এবং সহজে অনেক মাদক আমাদের দেশে পাওয়া যায়, কারণ এই দুইটা দেশে এইগুলোর প্রভাব আছে এবং এইগুলো খুব পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। মাদক দ্রব্যগুলো আমরা প্রায় শুনে থাকি যে হয়তোবা কক্সবাজারে এত পিস ইয়াবা সহ মুখ ব্যক্তি আটক বা এরকম সামথিং আমরা অনেক খবর
দেখি বিভিন্ন সময়। অর্থাৎ এই সহজলভ্যতার কারণে আমাদের দেশে এটার একটা প্রভাব পড়ে। দারিদ্রতা, বেকারত্ব এবং হতাশা, অর্থাৎ এই হতাশাটা কিন্তু এই দুইটা জিনিস থেকে তৈরি হয়। দারিদ্রতা থেকেও যেমন তৈরি হয়, বেকারত্ব থেকেও তৈরি হয়। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে বেকারত্ব যুব সমাজের হতাশার অন্যতম একটা কারণ। অর্থাৎ একজন ব্যক্তি যখন বেকার থাকে, তিনি যখন কোনো ইনকামের কোনো উপায় খুঁজে না পায়, তখন তার ভিতরে একটা হতাশা কাজ করে। আর এই হতাশ ব্যক্তি কখনো কখনো তার এই হতাশা দূর করার জন্য মাদক গ্রহণ করতে চায়। আমরা দেখি শুধু হতাশা, এটা ওই বেকার ব্যক্তি বেকারত্বের কারণেও যেমন হচ্ছে, আবার অনেক সময় দারিদ্রতার কারণেও হচ্ছে। এই হতাশা থেকে মুক্ত পাওয়ার জন্য অনেক মানুষ এগুলো গ্রহণ করে এবং এক পর্যায়ে সে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, সেই যে অবস্থা থেকে। অপসংস্কৃতির প্রসার বলার অপেক্ষা রাখে না যে আমরা আকাশ সংস্কৃতি, অর্থাৎ ডিশ চ্যানেলের মাধ্যমে যেমন আমরা বাইরের অনেক মুভি দেখি, আবার পাশাপাশি এখন ইন্টারনেট এত অ্যাভেলেবেল হয়ে গেছে যে আমরা এখন স্মার্টফোনে খুব সহজেই ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাছে খুব সহজ হয়ে গিয়েছে ভিনদেশি সংস্কৃতি, যেগুলোর কাছে এই মাদক গ্রহণ তাদের কাছে মানে অ্যাভেলেবেল একটা বিষয়। এবং আমাদের দেশে কিন্তু এটাকে আমরা ভালো চোখে দেখি না। তো এই আকাশ সংস্কৃতির প্রভাবে, পশ্চিমা সংস্কৃতির প্রভাব কিন্তু আমাদের জীবনযাপন প্রণালীতেও কিন্তু একটা প্রভাব ফেলছে, এবং সেটার প্রভাব আমরা দেখি যে যুবদের মধ্যে এটার একটা মানে আহ, নেতিবাচক প্রভাব আমরা দেখতে পাই। অনেক সময় বলা হয় যে তারা উন্নত দেশ, তারা এগুলো গ্রহণ করে, তারা এরকম জীবন যাপন করে, তাহলে আমরা কেন নয়? কিন্তু আমার কথা হচ্ছে, এই যে একটা কথা আমি এখানে লিখেছি যে তাদের নেতিবাচক জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে গ্রহণ করি, কিন্তু ভালো জিনিসগুলো কিন্তু আমরা শিখছি কম। যে তারা এইভাবে জীবনযাপন করে, তারা এই মাদক গ্রহণ করে, তাহলে আমরা কেন নয়? তারা উন্নত দেশ, কিন্তু তারা যে আহ, অনেক ভালো ভালো জিনিস আবিষ্কার করছে, অনেক রোগের টিকা আবিষ্কার করছে। এই যে আমরা করোনার টিকা দেখলাম যে এখানে উন্নত বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এগুলো আবিষ্কার করছে, প্রতিষেধক আবিষ্কার করছে। তো কই আমরা তো এগুলো করতে পারতেছি না। তাহলে আমরা কিন্তু ভালো জিনিসগুলো শিখছি কম আকাশ সংস্কৃতি থেকে। যে তোমার ইন্টারনেট অ্যাক্সেস যেমন আছে, এটা ইউরোপ আমেরিকার একটা তোমার বয়সে একটা ছেলে মেয়েরও কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস আছে। সে কিন্তু ওইটাকে ব্যবহার করে সে কিভাবে রোবট তৈরি করা যায়, সে কিভাবে মহাকাশে যাওয়া বা এরকম বিভিন্ন ভালো ভালো জিনিস তারা কিন্তু মানে করতেছে, শিখতেছে। যেমন একটা নামটা আমি ভুলে গেলাম, সে একটা কার্টুন দেখে অনুপ্রাণিত হয়ে সে মঙ্গল গ্রহে যাবে। এখন সে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, তার বয়স সম্ভবত এখন 17 কি 18। তার বয়স যখন এরকম 31 কি 32 হবে তখন সে যাবে, এবং আহ, সে আর ফিরে আসবে না। সে সেখানেই থাকবে, সেখানে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবে। এবং এত বছরে সে আহ, বিয়েও করতে পারবে না, তার কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না। তো এরকম অনেক রেস্ট্রিকশন কিন্তু তার দেয়া হয়েছে, এবং সে সেভাবে কিন্তু নিজেকে গড়ে তুলছে। অর্থাৎ তাদের চিন্তা চেতনা কত উচ্চ জিনিস, কত মানে যে তারা মহাকাশ আবিষ্কার করবে বা এরকম বিভিন্ন গ্রহে তারা অভিযানে যাচ্ছে। তো এরকম জিনিস তাদের মধ্যে কিন্তু আছে, কিন্তু আমরা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু গ্রহণ করতেছি না। আমরা ব্যস্ত থাকি কি ফানি ভিডিও দেখাতে, আমরা ব্যস্ত থাকি হচ্ছে যে কি বিভিন্ন এন্টারটেইনমেন্ট, কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে টিকটক করা যায়, এইসব নিয়ে আমরা ব্যস্ত। ভালো জিনিস কিন্তু আমরা শিখছি কম, উপহার দিচ্ছিও কম। ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়, এখানে আমরা দুইটা ছবি দিয়েছি, একটা মসজিদের ছবি, একটা মন্দিরের ছবি। যেহেতু আমাদের দেশে প্রধান আহ, আহ, মানে একটা মানে বেশিরভাগ জনসংখ্যা মুসলিম, তারপরের অবস্থানে আছে হিন্দু ধর্মাবলম্বীরা। তো এই জন্য আমরা এই দুইটা ছবি দিয়েছি, এবং আমরা বলছি যে আসলে প্রায় সব ধর্মে কিন্তু মাদককে নিষিদ্ধ করা হয়েছে, এবং ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এই মাদক গ্রহণে আসলে কারোর ওইভাবে
ভয় থাকে না, যে এটার যে কুফল বা ভয়াবহতা আছে এগুলো কিন্তু খুব একটা আমরা আমলে নেই না। যেমন এখানে কোরআনের একটা আয়াতের রেফারেন্স আমি দিচ্ছি, সূরা মায়দা আয়াত নম্বর 90। এখানে বলা হয়েছে, হে মুমিনগণ, এই যে মাদক, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক শিরক সমূহ, এসব শয়তানের অপবিত্র কাজ, বরং বৈধ তো নয়, অতএব তোমরা এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। অর্থাৎ এখানে কিন্তু এই মাদকের সহ আরো বেশ কিছু উদাহরণের কথা দিয়েছে, যেগুলো থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে যাতে আমরা কল্যাণ প্রাপ্ত হতে পারি। তাহলে নিশ্চয়ই কিন্তু এগুলো আমাদের ভালোর জন্য নয়, অপবিত্র কাজ এবং বৈধ নয়, এভাবে বলা হচ্ছে। তো এরকম ধর্মীয় মূল্যবোধ যদি আমাদের ভিতরে জাগ্রত হয়, তাহলে কিন্তু আমাদের দ্বারা এই খারাপ পথে যাওয়ার সম্ভাবনা কমে আসবে। এখানে আমরা আর একটা কারণ বলছি, সঙ্গদোষ এবং কৌতূহল। কথায় বলে যে সঙ্গদোষে লোহা ভাসে, কারণ কি লোহার বৈশিষ্ট্য ডুবে যাওয়া, কিন্তু লোহা যদি কোনো কাঠ বা এরকম যেগুলো হালকা ভেসে থাকতে পারে, সেগুলোর সাথে যদি লোহা জুড়ে থাকে তাহলে কিন্তু সেই লোহা ডুববে না। তো এই জন্য সঙ্গদোষ এবং কৌতূহল প্রিয়তা এগুলো আমাদের জীবনকে প্রভাব মানে অনেক ক্ষেত্রে খারাপের দিকে নিয়ে যায়। তাই সঙ্গী নির্বাচনে সতর্ক হওয়া খুব জরুরি। যে একজন ব্যক্তি তার বন্ধুর দ্বারা কিন্তু অনেকভাবে প্রভাবিত হয়। এই জন্য একটা ভালো বন্ধুর সংস্পর্শে আসলে যেমন ভালো পথে থাকা যায়, ঠিক তেমনি যদি পা পিছলে খারাপ বন্ধুর সাথে তার সখ্যতা তৈরি হয়ে যায়, খারাপ বন্ধুর যদি সংস্পর্শে আসে, তাহলে সেখান থেকে আবার খারাপ পথে যাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়। তো এই জন্য ভালো বন্ধু নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা দেখছি যে কৌতূহলের বশে অনেক সময় আমরা একবার মাদক গ্রহণ করলে সেই মাদকের প্রতি আবার বারবার গ্রহণ করার একটা প্রবল ইচ্ছা তৈরি হয়। তো এই জন্য আমরা সঙ্গদোষ এবং কৌতূহলটাকেও অন্যতম একটা কারণ বলে আনার চেষ্টা করেছি। পারিবারিক বন্ধনে শিথিলতা এবং নিয়ন্ত্রণহীনতা, এখানে দুইটা বিষয় আমরা বলছি। পারিবারিক বন্ধনে একদিক দিয়ে শিথিলতা থাকে, আবার অন্যদিকে আমরা বলছি নিয়ন্ত্রণহীনতা। এবং এখানে আমরা দুইটা প্রতীকী, এই ডান পাশের ছবিটা প্রতীকী ছবি দিয়েছে, যে একটা পরিবারে যদি বন্ধনটা ভালো না থাকে, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে, সন্তানরা কানে হাত দিয়ে সেটা না শোনার চেষ্টা করছে। আর একটা শিরোনাম আমরা 2013 সালের আগস্ট মাসের একটা প্রতিবেদন, যে মা বাবাকে একাই খুন করেছে ঐশী। যে বাবা ছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তার স্ত্রী হাউসওয়াইফ ছিল, তাদের মেয়ে ঐশী রহমান একাই খুন করেছে। এইটার কারণ হিসেবে জানা যায় যে বাবার হয়তোবা নিশ্চয়ই, উনি প্রয়াত হয়ে গেছেন, আল্লাহ মাফ করুক, যে অঢেল টাকা পয়সা উনি করে ফেলছিলেন, এবং ওই ক্লাস 8 পড়ুয়া মেয়ে ঐশী তখন 8-এ পড়তো, তার হাতে অঢেল হাত খরচ দিত। তো জানা যায় প্রায় 1 লাখ টাকার মতো তাকে হাত খরচ দিত। তা এই অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ের হাত খরচ এত টাকা কি কারণে দরকার হয়? এখন যখন এত টাকা হাত খরচ দিয়েছে, তখন তার স্বাভাবিকভাবেই ভালো বন্ধু আর নিশ্চয়ই আসেনি, খারাপ বন্ধু জুটে গেছে। হয়তো ভালো বন্ধুও ছিল কিন্তু সেটা পরিমাণে কম, খারাপ বন্ধু বেশি জুটে গেছিল, যারা এই টাকার প্রলোভনে, যে ওর কাছে গেলে তো ওর কাছে অনেক টাকা পয়সা, তাহলে ওইটা দিয়ে তারা হয়তো বা ওই মাদক দ্রব্য কিনছে বা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য কিনে রেস্টুরেন্ট খেয়ে কত টাকা বা খরচ হবে। পাশাপাশি তখন এইগুলোতেই বেশি হয়তো বা বিভিন্ন পার্টিতে গিয়েছে, ডিজে পার্টি বা নানান জায়গায়, যেখানে হয়তোবা ভালো উদ্দেশ্যে হয়তোবা গিয়েছে এন্টারটেইনমেন্টের জন্য, কিন্তু ক্রমান্বয়ে সেই খারাপের দিকে ধাবিত হয়েছিল। তো একটা পর্যায়ে যখন তার মা বাবা তাকে নিয়ন্ত্রণ করতে গেছে, সেই নিয়ন্ত্রণ করতে যে তখন তার মা বাবাকেই সে শত্রু ভেবে তাদেরকে মেরে ফেলছে। তো এরকম যে পারিবারিক বন্ধনটাও যাতে শিথিল না হয় সেটাও আমাদের খেয়াল রাখা দরকার, সেটা একটা বড় কারণ। আবার স্বাভাবিক যে নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটাও যদি দুর্বল হয়ে পড়ে, তখন মাদকাসক্ত হওয়ার ঝুঁকি থাকে। আবার আমরা বিবাহ বিচ্ছেদের পরিমাণটাও বর্তমান সময়ে অনেক বেশি দেখতে পাচ্ছি, এটারও কিন্তু একটা প্রভাব পড়ে সন্তানদের উপরে।
আবার পরকীয়ার মতো ঘটনাও কিন্তু এখন অহরহ দেখা যাচ্ছে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ থাকা সত্ত্বেও তারা হয়তোবা অন্য একজন নারী বা অন্য একজন পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এবং যার বলি দিতে হচ্ছে অনেক সময় তাদের সন্তানদেরকে। অনেক সময় আমরা শুনি যে পরকীয়ার বলি হয়ে বা পরকীয়ার ওই ওখানে বাধা হওয়াতে বা পরকীয়া দেখতে পাওয়াতে সন্তানদেরকে মেরে ফেলছে, এরকম একটা আমরা অনেক সময় শুনে থাকি। তো এইগুলো কিন্তু আমাদের মাদকাসক্তির একটা বড় কারণ। জীবনে ব্যর্থতা, অনেক সময় মানুষ জীবনে ব্যর্থ হয়ে মাদকাসক্তি মাদকাসক্ত হয়ে যায়, যে ওই ব্যর্থতাটা দূর করার জন্য অনেক সময় মাদক গ্রহণ করতে চায়, আর তখন আরো অভ্যস্ত হয়ে যায়। আমরা দেখি জীবনে ব্যর্থ হওয়ার পিছনে বেশ কিছু কারণ আমরা দেখি, যেমন পাবলিক পরীক্ষা যদি খারাপ ফলাফল হয় তখন সেটা থেকে উত্তরণ পাওয়ার জন্য হয়, আবার প্রেমে যদি প্রত্যাখ্যান হয়, এরকম ইত্যাদি কারণে নিজের উপরে সহজে যখন আর নিয়ন্ত্রণ রাখতে পারে না তখন মাদক গ্রহণ করে এবং সেগুলো থেকে ভুলে থাকার চেষ্টা করে। আর এই বাস্তবতা না বুঝে অনেক সময় সিনেমা নাটকের মতো প্রেম করতে যে অনেক সময় ব্যর্থ হয়, এমনটি আমরা বেশি দেখতে পাই। তো এইভাবে ব্যর্থতাটাকে ঢাকার জন্য, ব্যর্থতার ওই ঘটনাগুলোকে ওভারকাম করার জন্য অনেক সময় মানুষ মাদক গ্রহণ করছে। এছাড়া যদি আমরা আরো অন্যান্য কারণ দেখি, যেমন সামাজিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের দেশে আমরা প্রায় দেখি। তারপর হচ্ছে দুর্নীতি এবং প্রশাসনিক দুর্বলতা, যদি প্রশাসনের পক্ষ থেকে কঠোর হস্তে এগুলো মানে উদ্যোগ নেওয়া হয়, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আহ কাজ হয়, কিন্তু এই দুর্বলতার সুযোগে এগুলো বেড়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, আমরা অনেক সময় দেখি যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটা অনেক ক্ষেত্রেই আহ ভালো থাকে না, যার ফলশ্রুতিতে এই প্রভাবটা দেখা দেয়। আর মূল্যবোধের অভাব, যে আমাদের যে মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, সেই মূল্যবোধের অভাবের কারণে আমরা একটা বড় কারণ বলেছি যে ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়, কারণ ধর্মীয় জিনিসগুলো আমাদের মধ্যে ভালো কাজের প্রতি উৎসাহিত করে এবং খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলে। তো এই মূল্যবোধ যখন আমাদের ভিতরে কাজ না করে তখন আমরা দেখি যে মাদকাসক্তি বা এরকম খারাপের দিকে আমরা বেশি ধাবিত হই। এবার আমরা দেখব যে বাংলাদেশে মাদকাসক্তির পরিস্থিতি কি পরিস্থিতিতে আছে, আমাদের দেশের মাদকাসক্তি অবস্থাটা। এখানে আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, পাশাপাশি বিভিন্ন বিষয় আমরা বলার চেষ্টা করি। যেমন মাদকদ্রব্যের যে চোরাচালান একটি দেশের সামগ্রিক অর্থনীতির কাঠামোকে পঙ্গু করে দেয়। আমরা প্রথমেই বলেছি কারণের মধ্যে যে ভৌগোলিক কারণ। তা এইখানে মাদকদ্রব্যের চোরাচালানের সাথে অনেক মানুষ জড়িত, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলো। অনেক সময় বিভিন্ন এমপি বা জনপ্রতিনিধির কথাও আমরা শুনি যে এইসব অকারেন্সের সাথে তাদের নাম জড়িত। তো এরকম যে এগুলোর দ্বারা আমাদের অর্থনৈতিক কাঠামো কিন্তু একদিকে পঙ্গু হয়ে যাচ্ছে। বর্তমানে দেশে ধারণা করা হচ্ছে প্রায় 50 লাখ মাদকাসক্ত রয়েছে, এদের মধ্যে 40 ভাগ হচ্ছে হেরোইন সেবী। সারা দেশে প্রায় 30 লক্ষ মাদক ব্যবসায়ী রয়েছে, যারা প্রতিদিন কমপক্ষে প্রায় 200 কোটি টাকার মাদক কেনা বেচা করে। তা এই যে বিশাল একটা বাজার বলে অনেকেই মনে করেন এবং এখানে ইনভেস্ট করতে চান। মাদকাসক্ত ব্যক্তির জন্য চিকিৎসা কেন্দ্র রয়েছে সরকারি বেসরকারি মিলে প্রায় 400-র মতো, যা একেবারেই অপ্রতুল। আবার কখনো কখনো এইসব জায়গায় দেখা যায় যে কাউন্সিলিং এর ভালো কাউন্সিলিং বা ভালো ট্রিটমেন্ট না হয়ে মানে উল্টোটা ঘটে, যে তাদেরকে বেঁধে রেখে নির্যাতন করা বা এরকম সামথিং অনেক সময় দেখা যায়। যে যারা হয়তোবা অতটা ভালো না, মানে ম্যানেজমেন্টটা ভালো না, তাদের যে প্রফেশনালিজম, পেশাদারিত্বের জায়গাটা হয়তো তারা অতটা স্ট্রং না, এরকম আমরা অনেক সময় দেখি। বলা হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ অপরাধ হয় তার প্রায় 30% মাদক সংশ্লিষ্ট, এবং অনেক আইন প্রয়োগকারী সংস্থার লোকদের দ্বারাও এই সম্পৃক্ততা আমরা দেখতে পাই। যেমন আমার এক আত্মীয়ের মধ্যে একজন, উনি পুলিশের চাকরি করতেন, পরে র্যাবে ছিলেন। তো এই যে মাদক দ্রব্য যেগুলো ধরতো সেগুলো আবার সে বেচাকেনা করতো। এর ফলশ্রুতিতে তিনি জেলও খেটেছেন,
এবং এখন সে কেস চলমান আছে এবং তার চাকরিটা নেই। তো এরকম যে যাদের হাতে আইন তারাই যদি এরকম হয়ে যায় তাহলে তো খুবই সমস্যা। তো এই আবার মাদকে আসক্তের দ্বারাও সংগঠিত হচ্ছে অনেক বেশি অপরাধ। আর মাদক দ্রব্যের খরচ যোগাতে গিয়ে মাদকাসক্ত ব্যক্তিরা কি হচ্ছে, মাদক দ্রব্য পাচার সহ নানান অপরাধের সঙ্গে তারা জড়িয়ে পড়ছে। ওই যে বললাম যে বিশাল একটা বাজার, এখানে অনেক ব্যক্তি এই কাজের সাথে জড়িয়ে পড়ছে। বিভিন্ন সূত্র মোতাবেক মাদকাসক্তদের নেশা বাবদ বার্ষিক 2,000 কোটি টাকার অপচয় হয়। তবে বাংলাদেশের মাদক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের একটা প্রতিবেদন মতে দেশে মাদকাসক্তের মধ্যে 84% পুরুষ এবং 16% নারী। অর্থাৎ এটা কিন্তু একটা ভয়ঙ্কর চিত্র আমাদের জন্য। আমরা এখানে যে পরিস্থিতিটা দেখার চেষ্টা করলাম, অর্থাৎ খুব একটা ভালো অবস্থায় কিন্তু আমরা নাই। এই মাদকাসক্তির একটা ভয়াল থাবা কিন্তু আমাদের দেশে বিরাজমান আছে। এরপরে আমরা দেখব বাংলাদেশে মাদকাসক্তির প্রভাব কি কি আসলে প্রভাব পড়ছে। প্রথমে আমরা শারীরিক এবং মানসিক একটা প্রভাব দেখার চেষ্টা করছি। এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা ছবি আমি এখানে স্যাম্পল হিসেবে দেওয়ার চেষ্টা করেছি। এখানে অনেকগুলো মেসেজ কিন্তু বলা আছে যে জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, মাদকাসক্তির পরিণতি অকাল মৃত্যু, সকল মাদক গ্রহণই স্বাস্থ্যের দ্রুত ক্ষতি হয়। তো অর্থাৎ এইখানে কোন কোন মাদক গ্রহণ করলে কোথায় কি ক্ষতি হয় সেগুলো একটু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ইয়াবা সেবনে কি হয়, গাঁজা সেবনে, ফেন্সিডিল বা হেরোইন সেবনে, মদ্যপানে, ধূমপানে, ইনজেকশনের মাধ্যমে, এরকম বিভিন্ন আমরা শারীরিক এবং মানসিক একটা প্রভাব এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। ওই যে বলছি যে তীব্র একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। তো এর ফলে কি হচ্ছে, ক্রমশ একটা ব্যক্তি ওই ড্রাগ গ্রহণের ক্ষেত্রে সামান্য প্রতিবন্ধকতা এবং আত্মহত্যার মুখোমুখি এনে দাঁড়ায়। যে ওই সে যদি গ্রহণ না করতে পারে, সেখানে যদি কোনো প্রতিবন্ধকতা দেখা দেয়, তখন সে এই মানে খারাপের দিকে ধাবিত হয়ে যায়। এরপরে মূল্যবোধ এবং বিবেকের অবনতি ঘটে, তার আত্মবিশ্বাস হারিয়ে যায়, তার দ্বারা সুস্থ চিন্তাধারা এবং ভালো সৃষ্টিশীল কিছু পাওয়া মানে আমরা দেখতে পাই না। তার সৃষ্টিধর্মী যে মন মানসিকতা সেটা লোপ পায়। তারপরে যে যে গর্ভবতী নারী বা হয়তো তিনি আগে যদি মাদক গ্রহণ করতেন বা গর্ভবতী অবস্থায় যদি গ্রহণ করেন, তাহলে অনেক ক্ষেত্রে তার যে সন্তানটা আসেন, আহ সেটা অনেক ক্ষেত্রে শারীরিক বৈকল্য দেখতে পাই। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আমরা এটা প্রভাবটা দেখতে পাই। অর্থাৎ এর ক্ষতি আসলে খুবই ভয়ঙ্কর। এরপরে যদি আমরা দেখি যে পারিবারিক একটা অশান্তি, যে ব্যক্তির কর্মদক্ষতা হারিয়ে যায়, তার ভারসাম্য আর থাকে না, তার দ্বারা অস্বাভাবিক এবং অনাকাঙ্ক্ষিত আচরণ আমরা দেখি। এরকম বিভিন্ন ক্রমশ জনশক্তি হারিয়ে যায়, হতাশা এবং অবনতি হয়, পারিবারিক জীবনে একটা অশান্তি নিয়ে আসে। এখানে আমরা এই পাশেরটা একটা ছবি দেখতে পাচ্ছি যে পারিবারিক একটা অশান্তি। আর এখানে আমরা আর একটা শিরোনাম দেখতে পাচ্ছি যে নেশাখোর সন্তানের হাতে গায়েবান্ধা এবার আপন মা খুন। অর্থাৎ ওই যে টাকা হয়তো বা সময় মতো দিতে পারেনি মা, তখন ওই যে ওর তো আর ভারসাম্য থাকে না, তখন তার দ্বারা অস্বাভাবিক এবং অনাকাঙ্ক্ষিত আচরণ হয়, যার ফলশ্রুতিতে এটা হয়। আর এই যে আমরা বলছি যে প্রতিদিন মাদকের টাকা জোগাড় করতে যে ব্যর্থ হলেও অনেক সময় এরকম হয় আর কি। অর্থাৎ সেই পরিবারে শান্তি আর থাকে না, অশান্তি বিরাজ করে। সড়ক দুর্ঘটনা, আমরা প্রায় সড়ক দুর্ঘটনার খবর পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা জানি। তো এই গাড়ি চালক যদি মাদক গ্রহণরত অবস্থায় গাড়ি চালায়, তখন কিন্তু এই দুর্ঘটনা পতিত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যখন একজন ড্রাইভার বা হেল্পার বা পাইলট উনি যদি স্বাভাবিক মস্তিষ্কে না থাকেন, তখন কিন্তু উনি নিয়ম মাফিক যানবাহন চালাতে ব্যর্থ হন। যেমন অনেক উন্নত দেশে এমন ব্যবস্থা করেছে যে মাতাল অবস্থায় গাড়ি, ওই যে চেয়ারে বসলে স্টিয়ারিং দিয়ে সে গাড়ি স্টার্ট করতে গেলে স্টার্ট হবে না। বাংলাদেশে কোন একটা পলিটেকনিক ইনস্টিটিউটের একটা ছেলে এরকম একটা হেলমেটে একটা ডিভাইস ইনকর্পোরেট করে একটা ইয়ে আবিষ্কার করছে, যে ওই ডিভাইসটা যদি হেলমেটে দেওয়া হয়, তো একজন মাদকাসক্ত ব্যক্তি ওই হেলমেট পরে যদি উনি গাড়ি স্টার্ট করতে চান, তাহলে স্টার্ট হবে না।
ওই হেলমেটের ওই ডিভাইসের সাথে ইঞ্জিনের একটা সে যোগসূত্র করে দেওয়ার চেষ্টা করেছে। তো এরকম যা হয়তো বা বিভিন্ন উপায় বের হচ্ছে, কিন্তু সেটার প্রয়োগ আমরা ওইভাবে এখনো দেখতে পাইনি। অন্যান্য কি কি প্রভাব যদি আমরা দেখি, যে অর্থনৈতিক একটা বড় প্রভাব আমরা দেখেছি, যে বিশাল একটা বাজার, সেখানে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, নিয়মিত টাকা জোগান নিশ্চিত করতে হয়। যে মাদকাসক্ত, অপরাধ প্রবণতা, তার যদি হিতাহিত জ্ঞান থাকে না, টাকা জোগাড় করার জন্য সে ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে, চোরাচালান বৃদ্ধি, যে অবৈধ পথে মাদক আনতে হয়, যা আরো অপরাধের জন্ম দিচ্ছে। দুরারোগ্য ব্যাধির সৃষ্টি, যেটা আমরা বলেছি যে প্রথমে শারীরিক এবং মানসিক যেটা, সেখানে ওই যে এখন একই ব্যক্তি যখন সিরিঞ্জ, সুচ এগুলো ব্যবহার করে, তখন হচ্ছে যে ওই আহ, অন্যদের মধ্যেও ছড়িয়ে যায়, এবং এর ফলে এইডস এর মতো মারাত্মক ব্যাধিও হতে পারে। এরপরে আমরা দেখবো বাংলাদেশে মাদকাসক্তি নিরাময় বা প্রতিকারের কি কি উপায় আছে। যে সামাজিক সচেতনতা, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা সামাজিকভাবে সব শ্রেণী পেশার মানুষের কাছে যদি এই সচেতনতাটা বাড়াতে পারি, তাহলে এই সমস্যার অনেক সমাধান হয়ে যাবে। যেমন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, মাদকের বিরুদ্ধে মিছিল এবং গণসচেতনতামূলক কার্যক্রম, অর্থাৎ মাদকের বিরুদ্ধে একটা সচেতনতামূলক উদ্যোগ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্বতীপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। অর্থাৎ সামাজিকভাবে আমরা যদি সচেতন হতে পারি, সবাইকে যদি আমরা এই বিষয়ের ব্যাপারে উজ্জীবিত করতে পারি, একদিক দিয়ে মসজিদের ইমাম বা পুরোহিত এরকম থেকে শুরু করে সবার কাছে, যাদের কথা একটু মানুষ শোনে, দুই চারটা কথা তারা বললে কথা কাজ হয়, এরকম সবাইকেই যদি আমরা, ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের যদি এই ব্যাপারে আমরা আরো মানে আনতে পারি, তাহলে সামাজিক সচেতনতাটা আরো বাড়বে এবং এই সমস্যার অনেক সমাধান হবে। প্রশাসনিক উদ্যোগ, আমরা প্রথমের দিকে বলেছিলাম যে প্রশাসনিক দুর্বলতা একটা বড় কারণ। তাই জন্য প্রশাসনিক উদ্যোগ যদি ভালো হয়, তাহলে অবশ্যই আমাদের এটার অনেক প্রতিকার করা সম্ভব। এবং প্রশাসনিক ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় দায়িত্ব কিন্তু এখানে থেকে যায়, যে তারা যদি আরো অ্যাক্টিভ ভূমিকা পালন করে, তারা আইনের রক্ষক হয়ে যদি এগুলো ভঙ্গ না করে, তারাই যদি এই কাজের সাথে সম্পৃক্ত না হয়ে যায়, তাহলে দেখা যাবে যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই সংশ্লিষ্ট যে সমস্যাগুলো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঝিনাইদহ ফেন্সিডিল ও গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী মানে গ্রেপ্তার হয়েছে। তারপরে এখানে পিরোজপুরে মাদক সেবী ব্যবসায়ীদের আত্মসমর্পণ, এরকম। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করে তারা হয়তোবা ভালো স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেষ্টা করছে। শিক্ষার্থী এবং তরুণদের সম্পৃক্ত করতে হবে। তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা যদি এ ব্যাপারে সচেতন হও, এর কুফল সম্পর্কে যদি জানো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা কখনোই এ পথে পা বাড়াবে না। কারণ কি, তোমরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তো এজন্য তোমাদের কাছে যদি আমরা এই কুফলগুলো তুলে ধরতে পারি, তোমরা যদি সচেতন হও, তাহলে কখনোই এই ভয়াল থাবা তোমাদেরকে আকৃষ্ট করতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেমন এখানে আমরা নিচে একটা ছবি দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা শপথ করছে যে তারা কখনোই মাদক গ্রহণ করবে না। পাশাপাশি যারা তারুণ্যে পৌঁছে গেছে, তাদেরকে যদি আমরা ভালো কাজে সম্পৃক্ত করতে পারি, তাহলে দেখা যাবে যে এই ক্ষতিকর প্রভাব থেকে অনেকেই মুক্ত থাকতে পারবে। কারণ কি, আমরা অনেক সময় বলে থাকি, বা এটা প্রবাদী কথা, যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, যখন কাজ না থাকে তখন খারাপ জিনিস চিন্তা মাথায় আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নওগাঁয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। অর্থাৎ তোমরা শিক্ষার্থীরা এবং তরুণরা যদি এরকম ভালো কাজের সাথে থাকো, তাহলে দেখবা যে এইগুলো থেকে আমরা রেহাই পেতে পারবো। সুন্দর পারিবারিক পরিবেশ নিশ্চিত করা, এর আসলে বিকল্প নেই। কারণ কি, পরিবারই হচ্ছে আমাদের সকল কিছুর কেন্দ্রবিন্দু। আমরা পরিবারে, একটা শিশু যেমন জন্মগ্রহণ করে, আবার এই পরিবার থেকে আমরা বিদায় নিই, পরিবারে আমাদের আশ্রয়। তো এই পরিবার সন্তানের সামাজিকীকরণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই যদি সুন্দর পারিবারিক পরিবেশ যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে অবশ্যই এক্ষেত্রে ভালো ফল আসবে। অন্যান্য কি কি কারণ আছে গণমাধ্যমের অন্যান্য হচ্ছে যে প্রতিকারের উপায় যদি আমরা দেখি, তাহলে গণমাধ্যমের ভূমিকা এখন মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের এখন একটা ব্যাপক প্রচার এবং ব্যাপক ব্যবহারকারী আমরা দেখতে পাই, যে একজন একটা পত্রিকা পড়ে না কিন্তু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদচারণা আছে। তো এই জন্য মূলধারার গণমাধ্যম এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যম উভয়ের মাধ্যমে যদি আমরা ব্যাপক প্রচারণা চালাতে পারি, তাহলে অবশ্যই ভালো ফল পাওয়া সম্ভব। মাদকের সরবরাহ রোধ, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বড় ভূমিকা পালন করতে হবে। যে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে যে রুটগুলো আছে মাদক চোরাচালানের, সেগুলো ভেঙে দিতে হবে এবং সেখানে অগ্রণী ভূমিকা তারা পালন করতে পারে। পারিপার্শ্বিক সামাজিক পরিবেশ আমাদের যদি আমরা সুন্দর করতে পারি, তাহলে অবশ্যই এটা থেকে আমরা আহ মানে সেফ থাকতে পারবো। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আমরা প্রথমের দিকে বলার চেষ্টা করেছিলাম যে বেকারত্ব একটা বড় কারণ। তো যদি আমরা পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি, তাহলে মানুষ হতাশাগ্রস্ত কম হবে, তখন এই সংকট অনেকটাই কমে আসবে। ধর্মীয় মূল্যবোধের চর্চা, সেটা পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বা সব জায়গায় যদি ধর্মীয় মূল্যবোধের চর্চা আমাদের মধ্যে থাকে, তাহলে দেখবো যে আমরা এই সামাজিক সমস্যা অনেক কমে আসবে। রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দের ভূমিকা, আমরা বলছি রাজনৈতিক নেতৃবৃন্দ যেমন রাজনৈতিক ভাবে একটা এলাকায় প্রভাব বিস্তার করতে পারে, ঠিক একইভাবে সামাজিক নেতৃবৃন্দ, ওই যে আমরা বলেছি যে একজন হচ্ছে যে ইমাম বা পুরোহিত বা একজন মুক্তিযোদ্ধা বা একজন সমাজ এলাকায় একজন সমাজসেবী, আবার এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলা হচ্ছে, যে যারা সোশ্যাল মিডিয়াতে প্রভাব বিস্তার করতে পারে, যেমন আয়মান সাদেক 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, তারপরে হচ্ছে যে সুলাইমান সুখন, এরকম যারা আম, অনেক মানে মোটিভেশনাল স্পিকার বা সোশ্যাল মিডিয়াতে যাদের ভালো পদচারণা আমরা দেখতে পাই, তারা যদি বিভিন্ন কথার দ্বারা তাদের কথার মধ্যে যদি এইগুলো সম্পর্কে এই বলতে পারে, তাহলে তাদের যে ফলোয়ার আছে তারা দেখা যাবে যে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করে। কারণ কি আমাদের অনেকের কিন্তু এক একটা মডেল যাকে আমরা অনুসরণ করে থাকি। তো এরকম সেসব নেতৃবৃন্দের যদি ভূমিকা ভালো থাকে, পজিটিভ থাকে এইসবের এগেনস্টে, তাহলে অনেক ভালো আশা আমরা করতে পারি। আর পাঠ্যপুস্তকে মাদকের কুফল, যেমন আমরা এই টেক্সট বুকের একটা টপিক নিয়ে আমরা এই যে আলোচনা করছি, তো এইভাবে যদি আমরা পাঠ্যপুস্তকেও যদি এগুলোর কুফল নিয়ে আমরা আরো তুলে ধরতে পারি, আহ তাহলে দেখা যাবে যে এটার একটা ইতিবাচক ভূমিকা আসবে। এবার আমরা দেখার চেষ্টা করব যে বাংলাদেশে মাদকাসক্তি মোকাবেলা একজন সমাজকর্মী হিসেবে কি ভূমিকা পালন করতে পারে। যে মাদকাসক্ত যেহেতু সমস্যাটা আমাদের সমাজে অনেক গভীরে এর মূল বিস্তার করে ফেলেছে, তাই এর ক্ষতিকর এবং ধ্বংসাত্মক প্রভাব সুষ্ঠু ও সুন্দর সামাজিক জীবনযাপনকে যেহেতু বিপর্যস্ত করে তুলেছে, এই ক্ষেত্রে একজন সমাজকর্মী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সমাজকর্মী কি কি ভূমিকা পালন করতে পারে সেটা আমরা মোটা দাগে কয়েকটা দেখার চেষ্টা করব। মাদক দ্রব্যের যে সহজলভ্যতা এটা হ্রাস করতে কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করতে হবে। কর্তৃপক্ষ যদি উদ্যোগী হয়, তাহলে এর সহজলভ্যতাটা দূর করা সম্ভব। এই যে এই নিয়ন্ত্রণে, মাদক নিয়ন্ত্রণে বিদ্যমান যে আইনগুলো আছে সেগুলো যাতে কঠোরভাবে প্রয়োগ হয়, এজন্য সরকার সহ সরকারের যে বিভিন্ন দপ্তর আছে তাদেরকে চাপ প্রয়োগ করা, যে কেন এই আইনের যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। তারপরে হচ্ছে যে সামাজিক যে অস্থিরতা, এইটাই দ্বারা মাদকাসক্তির প্রকোপ বৃদ্ধি পায়। তো এই যে সামাজিক অস্থিরতা রোধেও কিন্তু ভূমিকা পালন করতে পারে একজন সমাজকর্মী। পারিবারিক পরিবেশকে সুসামঞ্জস্যপূর্ণ করতে পারিবারিক কাউন্সিলিং প্রদান, অর্থাৎ একজন সমাজকর্মী তার পারিপার্শ্বিক যে পরিচিতি মানে যতটুকু ইয়ে আছে তিনি সেখানেও কথা বলতে পারেন, আবার একজন পেশাদার সমাজসেবী হিসাবে, সমাজকর্মী হিসাবে
তিনি কাউন্সিলিং এর মাধ্যমে তার ক্লায়েন্ট যারা আসবে তাদেরকে এই ব্যাপারে কাউন্সিলিং করে তাদের পারিবারিক পরিবেশকে সুসামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। আমাদের দেশে হয়তো বা এই কাউন্সিলিংটা অতটা বিস্তার লাভ করেনি, কিন্তু উন্নত বা বাইরের দেশগুলোতে এই কাউন্সিলিংটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া আমরা বলছি যে বেকারত্ব এবং দারিদ্রতা দূরীকরণে যে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে যে সহায়ক ঋণ প্রদানের ব্যবস্থা করার ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একজন সমাজকর্মী ভূমিকা রাখতে পারে। কিশোর এবং যুবাদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে একজন সমাজকর্মী প্রচারণা চালাতে পারে। যে একজন সমাজকর্মী তিনি এইভাবে কিশোর এবং যুবকদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে প্রচারণা চালাতে পারে। সারা বছর ব্যাপী যে মাদকের যে ক্ষতিকর প্রভাব সে সম্পর্কে প্রচারণা চালানো যেতে পারে এবং জনমত গড়ে তুলতে পারে। তখন হবে কি, এগুলোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষ আরো সচেতন হবে। মাদকাসক্তদের ঘৃণা বা অবহেলা না করে তাদেরকে যদি উপযুক্ত কাউন্সিলিং করা হয়, তাহলে তাদেরকে ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব, যেটা বিভিন্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো করে থাকে। তারপরে সকল পাঠ্যক্রমে আমরা দেখেছি এর আগের বিষয়েও, যে পাঠ্যক্রমে যদি এর কুফল অন্তর্ভুক্ত করা যায় এবং সেক্ষেত্রে একজন সমাজকর্মী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি অ্যাডভোকেসি করতে পারেন। মাদকাসক্তির মাদকাসক্ত যারা আছে, মাদকাসক্তদের তাদের যথাযথ চিকিৎসার জন্য আমরা ওই যে বাংলাদেশের পরিস্থিতি যখন আমরা দেখেছি তখন বলেছি প্রায় 400টির মতো এই চিকিৎসা কেন্দ্র আছে মাদকাসক্তদের চিকিৎসার জন্য, যেটা অপ্রতুল। তাহলে এদের জন্য পর্যাপ্ত অবকাঠামো গড়ে তুলতে হবে। এটা সরকারেরও যেমন উদ্যোগ নিতে হবে, সরকারকে আগে উদ্বুদ্ধ করতে হবে, পাশাপাশি তখন বেসরকারি উদ্যোক্তাদেরকেও এই ব্যাপারে আগ্রহী করে তোলা যেতে পারে। তো এইভাবে যদি সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যার যার অবস্থান থেকে, তাহলে এই সমস্যাটা মোকাবেলা করা অনেক সহজ বিষয় হয়ে যাবে। তো এই ছিল আজকে পর্যন্ত আমাদের আলোচনা। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখো, যাতে আমাদের যখনই নতুন ক্লাস আপলোড করা হয় তখন তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।